স্যার অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেল-লেসাগের সূত্রটা একটু বুঝতে পারি, মানে একটু কমপ্লিট, মানে ঠিক বুঝতে পারি না কিভাবে ওটা হয়েছে এটা। মনে আছে, ওটা তুমি রেকর্ডটা আরো একবার দেখো, ঠিক আছে? রেকর্ডটা আরো একবার দেখে আমি শর্টকাটে একবার বলে দিই। হ্যাঁ স্যার। ধরো এ প্লাস বি মিলে সি তৈরি করলো, ঠিক আছে? হ্যাঁ। গেলুসাক আমাকে কি বলে, যে এ, বি আর সি এদের যে অণু হ্যাঁ। আছে, ধরো এ গ্যাসের মধ্যে ধরো ছোট হাতের এ সংখ্যক অণু আছে, বা আমি এক্স ওয়াই জেড দিয়ে বোঝাবো না এ দিয়ে বোঝাবো, বলো তুমি যেটা বলবে সেটাই। এক্স ওয়াই দিয়ে বুঝিয়ে দিন স্যার। ধরো এ গ্যাসের মধ্যে এক্স সংখ্যক অণু আছে, বি গ্যাসের মধ্যে ওয়াই সংখ্যক অণু আছে, সি গ্যাসের মধ্যে জেড সংখ্যক অণু আছে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, গেলুসাক বলে এই যে এক্সটা অণু আছে, এই এক্সটা অণুর আয়তন কত সেটা যদি তুমি বের করো তো তুমি আয়তনটা বের করে নিলে। একইভাবে এই যে ওয়াইটা অণু আছে এর আয়তন কত, তুমি এর আয়তনটাও বের করলে। হুম। জেড সংখ্যক যে অণু আছে এর আয়তন কত, তুমি এরও আয়তন বের করবে। গেলুসাক বলে হ্যাঁ। এই যে তিনজনের যে আয়তন হবে, এই আয়তনের অনুপাতটা সরল অনুপাত হবে। তো তোমার কাজ এই তিনজনের আগে আয়তন বের করা। তাহলে আয়তন আগে বের করবে, তারপর এদের হ্যাঁ। আয়তনের অনুপাত করবে। অনুপাত করে তুমি দেখবে যে তুমি কি সরল অনুপাত পাচ্ছ নাকি ভগ্নাংশ আকারে ওই ধরনের কিছু পাচ্ছ, দশমিকে পাচ্ছ, কেমন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমাদের কাজ কি, প্রথমে আয়তন বের করা। এবার এক সংখ্যক অণুর আয়তন কত, এটা আমি অ্যাভোগাড্রো সূত্র থেকে বের করতে পারবো। কারণ অ্যাভোগাড্রো সূত্র আমাকে বলে, অ্যাভোগাড্রো সূত্রের মধ্যেই আমার অণুর সংখ্যা আর আয়তনের সম্পর্ক আছে, যে অণুর সংখ্যা স্যার। বেড়ে গেলে আয়তন বেড়ে যাবে, সমানুপাতিক সম্পর্ক, তাই না? হুম। তো অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আমি এর আয়তন বের করবো, এর আয়তন বের করবো, এর আয়তন বের করবো। এবার এদের আয়তন বের করবো কি করে? এদের আয়তন বের করার জন্য আমি সর্বপ্রথম এরকম লিখবো, যে ধরে নিতে হবে আমাকে, তাছাড়া আমি বের করতে পারবো না যে এক্স সংখ্যক অণুর আয়তন কত, আমি বের করতে পারবো না। আমি কি জানি কতখানি আয়তন দখল করে আছে, কত চাপ আছে, কত কিছু জানি না। তো আমি ধরে নেব, যে ধরি গ্যাসের হ্যাঁ আয়তন স্যার। নিয়ে যখনই কথা বলবো তখন উষ্ণতা চাপকে স্থির রাখতে হয়, জানো? তো আমি বলবো যে হ্যাঁ। ধরি একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এন সংখ্যক অণুর, আমি কি ধরলাম, এন এন সংখ্যক সব। অণুর আয়তন ভি, এটা ধরে নিলাম। হুম। তাহলে এবার আমার আমার কাজ কি, আমাকে এক সংখ্যক অণুর আয়তন বের করতে হবে। তাহলে আমি লিখবো যে অতএব এক সংখ্যক অণুর আয়তন কত হবে, ভি বাই এন ইন্টু এক্স। X, হ্যাঁ। হ্যাঁ, একইভাবে তুমি এবার বি এর ক্ষেত্রেও লেখো। এবার বি এর ক্ষেত্রে তাহলে তাহলে বি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে ওয়াই ভি সংখ্যক ওয়াই অণুর আয়তন বের করতে হবে, তাই তো? ভি ওয়াই বাই এন। হ্যাঁ, তাহলে ভি এর ক্ষেত্রেও এটা কি হবে, ভি ওয়াই বাই এন। ভি ওয়াই তাহলে এন। জেড এর আয়তন কত হবে, ভি জেড বাই, ভি জেড বাই এন। তাহলে ভি জেড বাই এন। হ্যাঁ, তাহলে তিনজনের আয়তন আমি অ্যাভোগাড্রো সূত্রতে বের করে নিলাম ঐকিক নিয়মে। এবার এই আয়তনের অনুপাত করে দাও, অনুপাত করলে তোমার কত বেরোবে, যে ভি এক্স বাই এন অনুপাত ভি ওয়াই বাই এন অনুপাত ভি জেড বাই এন। এবার তোমার ভি এন সব কাটা যাবে, মনে মনে কেটে দেবে, এক্স হ্যাঁ। অনুপাত ওয়াই অনুপাত জেড। এবার এক্স ওয়াই যে জিনিসটা কি, এক্স ওয়াই জেড হচ্ছে অণুর সংখ্যা। অণু তো কখনো অর্ধেক থাকতে পারে না, তো অণুর সংখ্যাটা পূর্ণ সংখ্যা, মানে এখানে হ্যাঁ। এক্স ইস টু ওয়াই ইস টু জেড হচ্ছে পূর্ণ সংখ্যাতেই আছে, মানে এটা সরল অনুপাত। ব্যাস এটাই তো কাজ, এখন বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশি কঠিন ভাষাতে আগে প্র্যাকটিস করবে না, আগে এই মেন জিনিসগুলো খাতাতে সোজা ভাষায় আগে প্র্যাকটিস করো, তারপরে তুমি হ্যাঁ স্যার। ভাষা পড়তে যাও যে বইতে কি লেখা আছে বা নোটসে কি লেখা আছে। আগে মেন সোজা ভাবে বুঝে নাও, এটা বুঝে নিলে আশা করি এবার নিজে থেকে আরেকবার করবে, এটা তাহলে হয়ে যাবে। হুম হ্যালো স্যার। হ্যালো। হুম হুম হ্যালো। একটা ছোট্ট অঙ্কের একটা ছোট্ট পার্ট বুঝতে পারিনি। এই যে একটা কোশ্চেন ছিল, উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র প্রতিষ্ঠা করো। এর লাস্টের যে দুটো আরেকবার বলো, আরেকবার বলো, আমি ওই যে কমেন্ট দেখছিলাম, আরেকবার বলো। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো, এর যে লাস্টের স্টেপটা আছে V1/V2 ইকুয়াল টু T1/T2, তারপরের ওই স্টেপটা লাস্টেরটা বুঝতে পারিনি। এটা আমি রেকর্ড ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, মানে প্রথমে বোঝাইনি, তারপর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা তুমি কি করে সরাসরি ভি সমানুপাতিক টি লিখলে, সে জিজ্ঞেস হ্যাঁ, করেছিল। এইটাই বুঝতে পারিনি। তো আমি ওটা আমি বুঝিয়ে দিয়েছিলাম আরেকবার, ওই বোঝানোটা দেখেছিলে? আমি পুরো ক্লাসটা করেছিলাম, লাস্টেরটা দেখিনি। লাস্ট আমি আরেকবার বুঝিয়েছি, তুমি ওখান থেকে বুঝিয়ে নিও আরেকবার। না হলে তুমি তুমি আমাকে, তুমি ক্লাসে এই মুহূর্তে থাকো, বাকিদের ডাউট নেই, তোমাকে আরেকবার এটা বুঝিয়ে দেবো লাস্টে সেটা, ঠিক আছে? কারণ অনেকে ডাউট আছে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো আমি তোমার কলটা রাখছি, কারণ বাকিদেরও ডাউট হুম। নিতে হবে। হুম, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো, তুমি কি জানতে চেয়েছো, বলো। আমি বলছি যে N = W/M, এটা কি হবে, মানে এটা ঠিক আমি বুঝতে পারিনি এটা।
আচ্ছা, এম মোল এন। সংখ্যা এন মানে হচ্ছে মোল সংখ্যা, মানে কয় মোল আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার এন মানে হচ্ছে মোল সংখ্যা। এবার মোল সংখ্যা বের করার দুটো সূত্র আছে, তুমি কি ক্লাসটা করেছো? হ্যাঁ, করেছি কিন্তু সেদিন লাইভ করিনি, এমনি একটু ঠিক রেকর্ডিং আছে, সূত্র করেছিল। দুটো আমাকে কি বলতে পারবে মোল সংখ্যা বের করার? মনে পারবো না। বলো বলো। পারবো না স্যার। কেন কেন পারবে না? সোজা সূত্র তো মূল সংখ্যা বের করার, প্রদত্ত ভর বাই মোলার ভর। একটা সূত্র হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত গ্যাসের ভর, মানে যেই ভরটা প্রশ্নে লেখা থাকবে, বাই মোলার ভর, মানে ওই গ্যাসের মোলার ভর। ব্যাস, এটা একটা সূত্র। প্রদত্ত ভর মানে যেই ভরটা প্রশ্নে দেওয়া আছে সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, আর মোলার ভর মানে ক্যাপিটাল এম। তো এম সমান সমান ডাব্লিউ বাই এম। যেমন তোমাকে আমি যদি বলি যে এই মুহূর্তে যারা যারা পারবে কমেন্টে উত্তর দাও দেখি, আমি একটা চলো একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি যদি বলি 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আমার কাছে আছে, আমি যদি বলি এখানে কয় মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তো তুমি বলবে আচ্ছা আমাকে মোল সংখ্যা বের করতে বলেছে, তাহলে মোল সংখ্যা মানে কত গ্রাম, প্রশ্নে কত গ্রাম দেওয়া আছে সেটা হচ্ছে ডাব্লু। তাহলে প্রশ্নে ডাব্লু কত বলে দিয়েছে? 88, 88 লিখে নিলাম। আচ্ছা, তাহলে প্রদত্ত ভর বাই মোলার ভর মানে ক্যাপিটাল এম। এবার কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত বলো? 42। 44। 44 44। হ্যাঁ, তাহলে তাহলে নিচে আমি এম এর জায়গাতে 44 লিখে দিলাম। এবার কাটাকাটি করে দেখছি যে 2 বের 2। হলো। তার মানে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে 2 মোল কার্বন ডাই অক্সাইড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা প্রশ্নে যদি বলতো কতগুলো কার্বন ডাই অক্সাইডের অণু আছে, যদি বললো যে আমার কাছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, এর মধ্যে কার্বন ডাই অক্সাইডের কতগুলো অণু আছে বলো, অণুর সংখ্যা কি করে বলবো? হ্যালো কতগুলো অণু আছে স্যার, বলো বলো। তোমাকে কেউ চেনে না, ইন্ডিয়ান ভুল উত্তর দাও না, অসুবিধা নেই, বলো। দুটি, মানে কার্বন ডাইঅক্সাইড 88 গ্রাম, হ্যাঁ 6.022 ইন্টু 10^23 ইন্টু 2। হ্যাঁ, 2 মোল। মোল মানে কি এই সংখ্যাটা, তো 6.022 ইন্টু 10^23, এটা মানে 1 মোল। তো আমার 2 মোল আছে, তাহলে গুণ 2, তাহলে এতগুলো অণু ইন্টু আছে। 2। হুম। যদি বলে মোট কতগুলো পরমাণু আছে, তো তুমি বলবে কার্বন ডাই অক্সাইডের একটা অণুতে 3টে পরমাণু থাকে, একটা কার্বন দুটো অক্সিজেন। হ্যাঁ তাহলে এতগুলো কার্বন ডাই অক্সাইডের অণু আছে, পরমাণু কতগুলো? একটা অণুতে 3টে পরমাণু, তাহলে এর সঙ্গে আমি আরো 3 গুণ করে দেবো। তো প্রশ্ন অনেক রকম করে ঘুরে করতে পারে, আমাদের একটু ভাবতে হবে, কেমন? হ্যাঁ স্যার। আর কিছু জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ স্যার, আমি বলছি কার্বন কার্বন ডাই অক্সাইড, এই যে সি তো পারমাণবিক মডেলে 6 নম্বরে আছে, তাহলে C2 = 12 হওয়ার কথা। আপনি কিছু কিছু জায়গাতে লিখেছেন C=12। 12 হ্যাঁ, কার্বন তো 12 ঠিকই তো আছে, হ্যাঁ বলো। কার্বন মানে, কিন্তু C2 = 12 হওয়ার কথা, কারণ C=6 হওয়ার কথা। আচ্ছা, তুমি কি বেসিক ক্লাসে পারমাণবিক ভরের ক্লাসটা করেছো? না স্যার। তাহলে পারমাণবিক আমরা যে কার্বন 12 লিখি, 12 কি জিনিসটা কি সেটা বলো। জানো না তাই তো? হ্যাঁ স্যার। জানো না, তাহলে তুমি একটা কাজ করবে। তুমি সায়েন্সের ওপরে বেসিক ক্লাস দুটো নিয়েছি, ওর মধ্যে একটা 2 নাম্বার ক্লাস আছে, চ্যানেলও পাবে। অ্যাপে হয়তো আপলোড করতে ভুলে গেছি, অ্যাপে আপলোড করে দেবো। চ্যানেলে দেখবে বেসিক অফ সায়েন্স বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে ঢুকবে। আমি আমি বলে দিলাম বেসিক অফ সায়েন্স 1 নম্বর। 2 নাম্বারটা করবে যেখানে পরমাণু নিয়ে আলোচনা করেছি। এই যে কার্বন সমান সমান 12 লেখা আছে, তোমাকে যদি এখন বলি যে অক্সিজেন 8 হ্যাঁ, 16, এটার মানে কি বলতে পারবে? অক্সিজেনের পারমাণবিক নাম্বার 8 আর 16। না, তুমি ক্লাসটা করো, এই ক্লাসটা, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আমি যদি লিখি কার্বন 6 12, কার্বন আমি 13 লিখতে পারি, কার্বন আমি 14 লিখতে পারি। কেমন? তো এই জিনিসগুলো তুমি ওই বেসিক ক্লাস থেকে শিখে নিও যে এই জিনিসগুলো কি। তারপরে সমস্যা হলে আমাকে বলো, তারপরে আমি আবার বুঝিয়ে দেবো, কেমন? হ্যাঁ স্যার, আরেকটা প্রবলেম আছে। হ্যালো। বল। হুম, হ্যাঁ বলো সম্রাট। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে সেই যেদিন জিজ্ঞেস করেছিলাম M³ DM³ CM³ কি আরে করে পরিণত বাপরে, ওখানে পড়ে আছে, ঠিক আছে দেখো এদিকে। হ্যাঁ মিটার, কিলোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, হ্যাঁ মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করি, হ্যাঁ ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দিয়ে গুণ করি। এটা ক্লিয়ার? আচ্ছা,
সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে কি করব? 10 দিয়ে ভাগ করব, এক ঘর পেছাচ্ছি। ভাগ ভাগ। ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করব, তাই তো? হ্যাঁ বেশ, আচ্ছা। এবার যদি এদের মাথাতে কিউব থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে আমি যদি মিটার থেকে ডেসিমিটারে যাই তাহলে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব না, যেহেতু ওদের মাথাতে কিউব আছে 10-এর মাথাতেও কিউব পড়ে যাবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার কিউবে যেতে গেলে 10-এর কিউব দিয়ে গুণ করব। একইভাবে হ্যাঁ ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে গেলে কত দিয়ে গুণ করব? এক ঘর আছে, হিসেব অনুযায়ী 10 দিয়ে গুণ হ্যাঁ করার কথা, কিন্তু যেহেতু এদের মাথাতে কিউব আছে তাই 10-এর মাথাতেও কিউব হবে, কিউব দিয়ে গুণ করব। হ্যাঁ হ্যাঁ। এতে কোনো সমস্যা নেই? না। তাহলে তো হয়ে গেল, শিখে গেলে। চলো এবার একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করি। আচ্ছা, ডেসিমিটার কিউবকে আমরা লিটার বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জানি। 22.4 লিটার আছে। এবার তোমাকে বলা হলো হ্যাঁ 22.4 লিটার মানে কত মিটার কিউব। এবার তুমি ভাববে, আচ্ছা লিটার মানে ডেসিমিটার কিউবে আছে, তো আমি পেছাচ্ছি এক ঘর, তাহলে এক ঘর পেছাতে গেলে কি করব? 10 দিয়ে ভাগ দেবো। 10 দিয়ে ভাগ দেবো। একদম 10 টু দি পাওয়ার কিউ দিয়ে ভাগবো। তাহলে ছিল 22.4 লিটার, ওটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল এত মিটার কিউব। বেশ, একইভাবে এবারে 10 টু দি পাওয়ার কিউবটাকে আমরা ওপরেও লিখতে পারি, নিচেও লিখতে পারি, তোমার ইচ্ছা। তুমি যদি ওপরে উঠাতে চাও তুমি এরকম লিখবে যে 22.4, নিচের 10-এর পাওয়ার 3টাকে যদি ওপরে উঠিয়ে দিই তাহলে 10-এর পাওয়ার -3 মাইনাস। হবে। এইভাবে তুমি দিতে পারো, তোমার ইচ্ছা। চলো আরেকটু করি। 22.4 লিটারকে যদি আমি সিজিএস এককে লিখতে চাই, মানে সেন্টিমিটার কিউব। হ্যাঁ 10 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তাহলে ছিল 22.4 লিটার, যেহেতু এক ঘর সামনে এগোচ্ছি তাই 10-এর কিউব দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ। না আর একটা আছে স্যার। বলো। স্যার ওই আর 101 325। নিজের মাথা খাটাবে, হ্যাঁ বলো। 101 325টা কি যেন ভুলে গেছি একটু। ভুলে গেছি তো পড়ো, তুমি নোটস পড়ো, খাতা পড়ো, বই পড়ো। ভুলে গেছি আমি বলবো নাকি? 180 এম। আর একটু। ওয়ান ও এটি এম 180। কত পাস্কাল? সেটা হবে 101 325 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। যদি বলে কত কদিন ডাইন পার ক্লাস। সেন্টিমিটার, যদি বলে কত শোনো, কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তো এটাই লিখবো 101 325, একটা শূন্য খালি যোগ করে দেবো, মানে 10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমার ডাইন হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? এবার তুমি যদি ভাবো আমি এটাকে দশমিক দিয়ে লিখবো, এইভাবে লিখবো যে 1.013250, তাহলে তুমি এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 6 ঘর আগে যদি দশমিক দিতে চাও, যেটা নর্মালি বইতে দেওয়া থাকে আর আমরা এইভাবে মূলত লিখি, তাহলে সেক্ষেত্রে গুণ 10-এর পাওয়ার 6 করতে হবে যদি দশমিক বসাতে চাও। একই ব্যাপার। হ্যাঁ। চলো, আর কিছু নেই, টাটা। স্যার কদিন ক্লাস করা হয়নি, একটু পরীক্ষা সম্বন্ধে বলে দিন না। রেকর্ড দেখো, আগের ক্লাসের রেকর্ড দেখো। চলো টাটা। নাহলে ওয়েট করো, পরীক্ষা তো আমি বলেই দিয়েছি, আর কি বলবো, কালকে তো বলে দিয়েছিলাম। হ্যাঁ প্রভাস বলো। হ্যালো। হ্যালো হ্যাঁ প্রভাস বলো, তোমার কথা শোনা যাচ্ছে, বলো কি ডাউট আছে? স্যার, 2024 সম্রাট বই স্যার একটা কোশ্চেন আছে, দেখুন না, এটা নিচের কোণটি 290 কে এর সমান। তো এখানে অপশন আছে 30 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াস। তো স্যার উত্তর আচ্ছা, এখানে 17 ডিগ্রি। 290 কে থেকে তোমাকে সেলসিয়াসে যেতে হবে, তো সেলসিয়াসে যেতে গেলে আমরা কি করি? 273 দিয়ে বিয়োগ করি। হ্যাঁ, তো বিয়োগ করে দাও, তাহলে 290 বিয়োগ 17 273, মানে 273। আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে? 17 17 ডিগ্রি বেরোচ্ছে। সেলসিয়াস 17 হ্যাঁ, বেরোচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে 17। তো এইখানে স্যার উত্তর 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আছে, এখানে উত্তর ভুল ওটা দিয়ে বইয়ে আছে না? ভুল দেওয়া আছে, ওই বইয়ে ভুল দেওয়া আছে, সিম্পল। তুমি তো কনসেপ্ট জানো, কনসেপ্ট লাগিয়ে তোমার 17 বেরোচ্ছে, তো 17 ওইটাই বলছি স্যার। ভুল দেওয়া আছে। আসলে বই প্রিন্টিং একটু ভুল হয়ে যায়, অনেক বইতে ভুল থাকে, তো ওটা প্রিন্টিং মিস্টেক। স্যার আরেকটা ভুল আছে, এটা দেখুন, চার্লস ও বয়েলস উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হলো আয়তন, চাপ, উষ্ণতা, ভর। তো এখানে উত্তর স্যার ভর হবে না? আরেকবার বলো প্রশ্নটা, এত তাড়াতাড়ি বললে, বলো। চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হলো আয়তন, 1 নম্বর অপশন আছে, 2 নম্বর চাপ, 3 নম্বর উষ্ণতা ও ভর। তো এখানে স্যার ভর অ্যান্সার হবে না? ভর উত্তর হবে, দুজনের কমন ধ্রুবক রাশি ভর। তো এইটাও স্যার ভুল দিয়ে আছে, ওইগুলা স্যার মানে ডাউট ছিল। ভুল দেওয়া আছে, কিন্তু এবার আমি তোমাকে একটা সাজেস্ট করি, বছরের শুরু, তুমি এখন সাজেশন বই পড়ছো কেন?
বাজারে যত সাজেশন বই আছে আমি সব সাজেশন বই খুঁটিয়ে দেখেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে। তো তুমি শুরুতেই যদি সাজেশন কাদের জন্য, যারা সারা বছর পড়াশোনা করেনি বা লাস্টের মুহূর্তে গিয়ে কিছু একটা পড়ে পাস করতে চাইছে, তো তারা সাজেশন ফলো করবে। তুমি কেন সাজেশন পড়ছো? তুমি তোমার টেক্সট বই যা পড়াচ্ছি এগুলোকে খুঁটিয়ে পড়ো। প্রশ্ন প্র্যাকটিস করার জন্য করতে পারো, বাট তার জন্য সাজেশন বই ফলো করতে পারো, বাট মাথায় যেন এরকম কিছু না ঢোকে যে আমি অনলি সাজেশন পড়বো আর আমার ভালো রেজাল্ট হিসেবে, এরকম নয়। তোমার কাছে বই আছে তুমি করতে পারো, কিন্তু ওটা ভুল আছে তাহলে, ঠিক আছে? স্যার হ্যালো। বলো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কমেন্ট কে কি করছো? হ্যাঁ স্যার, বলছি সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য হবে। এই কোশ্চেনটা স্যার বুঝিয়ে দিন একটু। আচ্ছা, কেলভিন স্কেল কাকে বলে তুমি আমাকে একটু বলো। যে স্কেলে উষ্ণতা সেলসিয়াস স্কেলে 273 ডিগ্রি সেলসিয়াসটা কেলভিন স্কেলে 0 কেলভিন হয়, আর কেলভিন স্কেলে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সমান হয়। এবং উষ্ণতার প্রতি ডিগ্রির মান, মানে উষ্ণতার প্রত্যেক ডিগ্রির মান কি হয়? সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির সমান হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি প্রশ্নটা কি করেছিলে? আমি করেছিলাম সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? একই হবে। কেমন? একই হবে? সেটা একটু বুঝিয়ে দিন আমাকে। এটা মানে বুঝিয়ে দেবো। আচ্ছা, উপরেটা ধরো সেলসিয়াস স্কেল আমাদের, কেমন? হ্যাঁ নিচেটা ধরো কেলভিন স্কেল। আচ্ছা, ধরো সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে কত? 273 কেলভিন। হ্যাঁ, 273 কেলভিন। আচ্ছা, সেলসিয়াস স্কেলে 10 ঘর আগাও, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সেলসিয়াস স্কেলে যদি 10 ঘর আগাও, কেলভিন স্কেলে কয় ঘর আগাবে? কেলভিন স্কেলে 273 + 10। 273 + 10 মানে 273-এর সঙ্গে তুমি 10 ঘরই আগাবে, কারণ সেলসিয়াস স্কেলে 1 বাড়া মানে কেলভিন স্কেলেও 1 বাড়া। হ্যাঁ। তাহলে 273-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 283। হ্যাঁ, এবার আমি যদি বলি, তুমি এখানে দেখে বলো, সেলসিয়াস স্কেলে উপরে উষ্ণতার পার্থক্য কত? 10 ডিগ্রি। 10 ডিগ্রি। তাহলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? 10 ডিগ্রি। 283 হয় না? 10 ডিগ্রি। হুম। উষ্ণতার পার্থক্য মানে কি? কতটা উষ্ণতা বাড়িয়েছো বা কতটা উষ্ণতা কমিয়েছো, তাই তো? এটাই পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, এবার কেলভিন স্কেলে, সেলসিয়াস স্কেলে তুমি যে পরিমাণ উষ্ণতা বাড়াও, কেলভিন স্কেলে ওই পরিমাণ উষ্ণতাই বাড়ে। তাহলে পার্থক্যও একই হচ্ছে, দেখতেও পাচ্ছি। আমি বলে দিলাম, আশা করি কিছুটা বুঝতে পারলে, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার, আর একটা প্রবলেম আছে, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান। সেলসিয়াসে মান কত? হ্যাঁ। সেলসিয়াসে মান কত বলো, এটা ক্লাসে পড়িয়েছি। আচ্ছা আচ্ছা। আর এসটিপি মানে স্যার, হ্যাঁ, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচারের বাংলা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার বাংলা। আচ্ছা, বাদ দাও। স্যার, এসটিপি মানে আমরা দুটো জিনিস জানতে পারি, কি কি? কত কত? স্যার, একটা হচ্ছে 0 ATM আর একটা হচ্ছে 273 -273 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি মানে কি? এসটিপি মানে আমরা দুটো জিনিস জানতে পারি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। প্রমাণ স্ট্যান্ডার্ড চাপ ও। টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড প্রেসার মানে কি? 1 ATM। 1 ATM। এটিএম, এসটিপি মানে তো এই দুটো জিনিস আমরা জানতে পারি, তাই তো? এসটিপি মানে এই দুটো জিনিসকে আমরা শর্টকাটে এসটিপি বলে দিই, ঠিক? হ্যাঁ। হুম। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচারকে বাংলায় বলি প্রমাণ উষ্ণতা। তো প্রমাণ হ্যাঁ, উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তো কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে স্যার প্রমাণ উষ্ণতা যদি 0 হয়, আহ, স্যার 273 ডিগ্রি, 273 কেলভিন। 273 কেলভিন, তাহলে এটাই প্রমাণ উষ্ণতার মান। হ্যাঁ হ্যাঁ। তো জানোই 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে 273 যোগ করে দাও, হয়ে গেল। হ্যাঁ, তারপর বলো। আচ্ছা, হ্যাঁ, স্যার দাঁড়ান একটু। তাড়াতাড়ি, বাকিরা বসে আছে। হ্যাঁ স্যার, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটা স্যার মিথ্যা। দিয়ে এটা স্যার মানে আমাকে এটা আরেকবার বলো, আমি শুনিনি, কমেন্ট দেখছিলাম, আমাকে আরেকবার বলো। আচ্ছা, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটা আসলে মিথ্যা, কিন্তু এটা স্যার আমাকে একটু বুঝিয়ে দিন। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের শিকার যে আমরা একটা শিকার যে পড়েছিলাম, কি? স্যার, গ্যাসের অণুগুলি তার দেয়ালের সঙ্গে স্থিতিস্থাপক আহ, সংঘর্ষ করে। আমার নোটসটা যদি পড়ো, নোটসে একটা যে কথা লেখা আছে যে গ্যাসের অণুগুলি
গতি হচ্ছে বিশৃঙ্খল গতি, সবসময় এলোমেলো ভাবে চারিদিকে ছুটোছুটি করে, তাই না? হুম। এবং এদের গতিবেগের মান 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, 0 আর হ্যাঁ। অসীমের মাঝে যা কিছু হতে পারে। তার মানে কারো গতিবেগ কম হবে, কারো গতিবেগ বেশি হবে। তো স্বীকার্যর মধ্যে এটা লেখা আছে যে বিভিন্ন অণুর গতিবেগ বিভিন্ন, সবার সমান নয়। এটা যদি বুঝতে চাও কেন সমান নয়, কারণ তারা ইচ্ছে মতো চারিদিকে ছুটোছুটি করে, মানে একে অন্যের সঙ্গে ধাক্কা খাবে। কেউ ধীরে ধীরে যাচ্ছিল, পিছন থেকে এসে যদি জোরে ধাক্কা মারে, তাহলে যে ধীরে যাচ্ছিল তার গতিবেগ বেড়ে যাবে। যেহেতু ওরা অল টাইম ধাক্কা ধাক্কি খায়, এই জন্য ওদের গতিবেগ বাড়ে কমে, সমান নয় তো কারো, এটাই কারণ। হ্যাঁ। তো এটা স্বীকার্য তো বলা আছে, আর একটু ভাবলেও আমরা বুঝতে পারছি। আর কিছু? যে হ্যাঁ, একটি গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে ওর বাষ্প ঘনত্ব কত হবে? এটা এটা ক্লাস করাইনি এখনো, পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, আর ডাউট নেই। চলো টাটা। এবার কি আছো? না আচ্ছা, আমি কমেন্ট দেখি কে বেশি কমেন্ট করছে। হ্যাঁ, এবার বাকিরা ভাববে যে বেশি কমেন্ট করছে দাদা তাকে নিচ্ছে। কিরণ মাঝি অনেকক্ষণ ধরে, আমি কিরণ মাঝিকে নিচ্ছি। দাঁড়াও কিরণ, দাঁড়াও দাঁড়াও। এতজন হাত তুলেছো, আমি সবার ডাউট কি করে নেব? যাদের সত্যি ডাউট আছে তারা হাত তোলো। হ্যাঁ বলো কিরণ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ তাড়াতাড়ি বলছি। হুম। স্যার আমার একটা বিরাট অনেক ডাউট আছে। 1.3 এসটিপি তে 1 লিটার H2 এর ভর কত? স্যার শর্ট কোশ্চেন অনেক দিচ্ছে, এমনি বুঝতে আগে বলো, পারছি না। আগে বলো, আগে বলো। 1.3 এসটিপি তে 1 লিটার H2 এর ভর। 1.3 কিরকম কোশ্চেন করলে? 1.3 এসটিপি তে 1 লিটার H2 এর ভর, স্যার এই কোশ্চেনটা টেস্ট পেপারে আছে। 1.3 এসটিপি কি জিনিস আবার? এটা আমিও তো বুঝতে পারছি না 1.3 এসটিপি কি জিনিস। 1.3 এটা প্রশ্ন নাম্বার, প্রশ্নের দাগ নম্বর এটা নাকি? 1.3। ঠিক আছে, দেখছেন দাগ না? দাও। এসটিপি তে কি বলছে? 1 লিটার। হ্যাঁ স্যার, দাগ নম্বরে হ্যাঁ, তাহলে সেটাই তো, এসটিপি তে 1 লিটার H2 এর ভর। জলের ভর। এটা তো আমি আগের দিনে ক্লাসে করালাম। এই কে কে পারবে কমেন্ট করো। তুমি কি পিভি ইকুয়ালস এনআরটি থেকে যে অঙ্কগুলো করিয়েছিলাম ওগুলো করিয়েছিলে? হ্যাঁ স্যার, এটা পিভিএনআরটি সূত্র। হ্যাঁ হ্যাঁ, পারবো স্যার, পারবো। আমি তো তোমার করিয়েছিলাম তো, এসটিপি তে কার্বন ডাই অক্সাইডের ভর বের করা শেখালাম, হাইড্রোজেন। তুমি জলের বের করো। পারবে? পারবো। 1.3টা বুঝতে। স্যার আরেকটা ডাউট আছে। হ্যাঁ বলো। এটা নিজেদের এটা স্যার মিলিয়ে নেবে। হ্যাঁ বলো। বলছি। 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর স্যার, শর্ট কোশ্চেন, শর্ট ট্রিক শিখান তো, শর্ট ট্রিক। ঠিক শর্ট আছে, কি প্রশ্ন কি? 10 গ্রাম 5 হবে। মোল 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর, স্যার শর্ট ট্রিক শিখান। উত্তর কি 10 গ্রাম? হ্যাঁ স্যার, 10 গ্রাম। আচ্ছা, 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? স্যার এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর স্যার 1। না, স্যার আণবিক ভর স্যার হাইড্রোজেনের 2। দুটো হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে 2 গ্রাম। হ্যাঁ 2। 1 মোলের ভর 2 কত? গ্রাম, 2 গ্রাম। তাহলে 5 মোলের ভর কত? 10 গ্রাম। 5 × 10। 10 গ্রাম। হ্যাঁ হয়ে গেল। ঠিক বোঝা আছে গেল? স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি টেস্ট পেপার কোনোদিন স্যার আজ প্রথম দেখছি তো, দাগ নম্বরটা তাই বললাম। ঠিক আছে, এটা বোঝা গেল? টেস্ট হ্যাঁ স্যার, টেস্ট পেপারে বোঝা যাচ্ছে না, মানে ঠিক আছে, ঠিক আছে। আমি আর কিছু, আগে আর কিছু, কোশ্চেন। আর কিছু, আর কিছু, আর কিছু? ঠিক আছে, ঠিক আছে। আসলে আমাদের কাছে সময় কম, গল্প করার টাইম নেই। আর কিছু? বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম যে একটা কোশ্চেন ছিল আমাদের বইয়ের টেক্সট বুকের। হুম। -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 780 সেন্টিমিটার কিউব হয়। চাপ স্থির রেখে কোনো তাপমাত্রায় উত্তপ্ত করলে কোন তাপমাত্রায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1.5 লিটার হবে? সোজা তো। হ্যাঁ, এবার ওই অঙ্কটাতে অ্যাকচুয়ালি আয়তন তো সেন্টিমিটার কিউবে রয়েছে, আর হ্যাঁ, উষ্ণতা কেলভিনে আনা হয়েছে। তাহলে ওইখানে কি মানে সিজিএস একক আর এসআই এককের মধ্যে কোনো ডিফারেন্স আছে, মানে কনভার্ট করতে হবে সেটাই? তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যদি উষ্ণতা, এখানে দুজন উষ্ণতা আছে, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা। আয়তনও প্রাথমিক হুম আয়তন, অন্তিম আয়তন। যখন আয়তনের হুম কথা বলবো, আয়তন দুজন আয়তনই যেন একই এককে থাকে, দুজন উষ্ণতাই যেন একই এককে থাকে। এবার উষ্ণতা এসআই সিজিএস, আয়তন এসআই সিজিএস, এরকম কোনো ব্যাপার নেই। যেমন এখানে আয়তনটা আমার কি দিয়েছে, 780 সেন্টিমিটার কিউব, আর অন্তিম আয়তন 1.5 লিটার। তো এখানে আমি এদের আয়তনের মধ্যে সম্পর্ক করতে পারবো না, কোন আলাদা একক, আয়তনের একক। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে,
আয়তনের এককটাকে সমান করতে হবে। হয় তুমি 780 সেন্টিমিটার কিউবটাকে লিটারে পরিণত করো, বা 1.5 লিটারকে আমরা 1000 দিয়ে গুণ করলে 1500 সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। তুমি এটা করো। তাহলে দুজনের আয়তন আমি সমান করে নিলাম প্রথমে। এবার উষ্ণতা আমরা সবসময় কেলভিনেই ব্যবহার করব গ্যাসের আচরণে যত অঙ্ক আছে। কেমন? কারণ সূত্রই কি আমাদের V1/T1, টি মানে কি ক্যাপিটাল টি, কেলভিন। কেমন? হুম V1/T1 সমান সমান V2/T2। তো আমার V1টাকে আমি লিখে দিলাম 780, V2 আমি লিখে দিলাম 1500। T1 আমার 13 ডিগ্রি, -13। তো -13 মানে কেলভিনে কত হবে? 273 যোগ করব, 260 বের হুম হবে। তাহলে আমি T1 এর মান বসিয়ে দেব। এবার 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 যখনই T1 এর মানটা আমি কেলভিনে বসালাম, কাটাকাটি করে T2 যে মান বের হবে সেটা তাহলে কেলভিনেই বের হবে, কারণ একটা উষ্ণতা কেলভিনে আছে মানে অন্যজনও কেলভিনেই বের হবে। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, আর একটা কোশ্চেন যে আপনি দিয়েছিলেন, বলেছিলেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেন্টিমিটার এইচজি চাপে একটি কাচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার এইচজি তে বৃদ্ধি করলে মিলিত আয়তন হয় 82 সেন্টিমিটার কিউব। কাচের টুকরোর আয়তন কত? এবার ওটা 10 সেন্টিমিটার কিউব বেরিয়েছে। এবার অ্যান্সারটা ঠিক আছে নাকি চেক করবো কি করে? আমি দেইনি অ্যান্সারের পিডিএফ। না, অ্যান্সার আসেনি, শুধু কোশ্চেন এসছে। অ্যান্সার যায়নি? ও, না না, ঠিক আছে, আমি এইটার আমি কোনো মানে এটা। আমি আমি দিয়ে দেবো তাহলে। ঠিক আছে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি সম্পূর্ণ আচ্ছা, আর প্রত্যেকটা বলছি। প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, সলিউশন করা থাকবে, সেখান থেকে মিলিয়ে নিও তাহলে। আপাতত জন্য এটা তাহলে বাদ রাখো। হুম, কারণ টাইপ করতে একটু টাইম আচ্ছা, আর লাগছে তো। বলছি। ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলছি যে যে কালকে যে টেস্টটা আছে সেটা পরের দিন দিলে হবে না কালকের মধ্যেই দিতে হবে? তোমার চেষ্টা করো কালকেই দেওয়ার, কালকে রাত্রে হলেও রাতে দাও ঘুমানোর আগে। মানে পড়া যদি কমপ্লিট না হয় তাহলে তুমি পড়া কমপ্লিট করে পরের দিন দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম থ্যাংক ইউ। হুম। হ্যালো। ভাস্কর শোনা যাচ্ছে? হ্যাঁ ভাস্কর শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ শোনা, আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি অঙ্ক থেকে মানে গ্যাসের আচরণের কি প্রশ্ন, তাড়াতাড়ি বলো। একই চাপে 17 সেলসিয়াস তাপমাত্রায় 0.184 গ্রাম H2 এর যে আয়তন হয় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাসের ওই আয়তন দখল করে, গ্যাসটির আণবিক ভর কত? আরেকবার বলো প্রশ্নটা। এই প্রশ্নটা তোমার উচিত ছিল ইয়েতে পাঠিয়ে দেওয়া, গ্রুপে পাঠিয়ে দেওয়া। বলো আরেকবার বলো। একই চাপে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হুম 0.184 গ্রাম H2 এর 184 গ্রাম যে আয়তন দখল করে, হ্যাঁ, যে আয়তন হয়, ধরলাম ভি হয়, হ্যাঁ। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাসের দাঁড়াও, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাসের একটু দাঁড়াও তো, ওইদিকে 184 বলেছিলে না? 184, হ্যাঁ 184, হ্যাঁ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম 3.7 গ্রাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, 3.7 গ্রাম। অপর একটি গ্যাস হুম হ্যালো। হ্যাঁ বলো, অপর একটি গ্যাস। ওই ওই আয়তন দখল করে, গ্যাসটির আণবিক ভর কত? গ্যাসটি আণবিক ভর কত? আচ্ছা, চাপ স্থির আছে তাই তো? হুম। হুম। একটা কাজ করো না, আমরা তো এটা এটা কোন সূত্রতে হবে সেটা কি ধরতে পারছো? এটা আমি আই থিঙ্ক আমার একটা সূত্র আমি এইটা হতে পারে। এক সেকেন্ড আমি দেখছি। দেখো, উষ্ণতা বলা আছে, চাপ সেম বলেছে, কিন্তু সেম মানে বলেনি ভ্যালুটা, কিন্তু চাপ দুজনের ক্ষেত্রেই সমান। তো এর ক্ষেত্রে একটা চাপ আছে। তো চাপ, উষ্ণতা, ডাব্লু, ডাব্লু এম কোন সূত্র আছে? গোটা গ্যাসের আচরণ চ্যাপ্টারে একটাই সূত্র আছে ডাব্লু এম দিয়ে, পিভি সমান সমান ডাব্লু বাই এম এম আর টি। ডাব্লিউ ওই একটা। হুম। তো যখনই আমরা ফিজিক্যাল সায়েন্সে, এগুলো আমি বলতাম পরবর্তীতে, যখনই আমরা দেখবো কোনো একটার ক্ষেত্রে অঙ্কটা পড়ে আগে সূত্র নির্ধারণ করলাম, তো বুঝে গেলাম এই সূত্রতে অঙ্কটা হবে। এবার আমাদের কাজ কি?
হুম। এখানে দুজন আছে মানে দুটো ঘটনা আছে, এটাও বুঝে গেলাম। তো যখন দুটো ঘটনা বা দুইজনকে নিয়ে আলোচনা করা হবে, তো প্রথম জনের ক্ষেত্রে আগে এই সূত্রটা ফেলবো, দ্বিতীয় জনের ক্ষেত্রেও এই সূত্রটা ফেলবো, অটোমেটিক্যালি আমাদের উত্তর চলে আসবে। ম্যাক্সিমাম সব অঙ্কে এটাই হয়, কেমন? বেশি কিছু খাটতে হয় না যদি বুঝতে না পারি আমরা। তো এই ক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে যদি আমরা সূত্র ফেলি, দেখো পি তো জানি না, পি ওটাই রেখে দিলাম, ঠিক আছে। ভি আমি ধরে নিলাম, ভিও ধরে নিলাম, ভি আয়তন বলেনি, যেটা হয়তো পিভি রেখে দিলাম। কিন্তু ডাব্লু বলা আছে, হাইড্রোজেন গ্যাসের এমও জানি, টি বলা আছে, আরও বলা আছে। তো আমি প্রথম জনের ক্ষেত্রে যদি এই সূত্রটা ফেলি, তাহলে আমি এখান থেকে পিভি সমান সমান একটা মান পেয়ে যাব, কাটাকাটি করে একটা মান পেয়ে যাব পিভি সমান সমান, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এবার আমার কাছে এই একই সূত্রটা দ্বিতীয় জনের ক্ষেত্রেও, এবার দ্বিতীয় জনের ক্ষেত্রে একই সূত্রই আমি ফেলবো। আমি জানি না কি করে উত্তর মিলবে, কিন্তু নিয়ম এটা। তো আমি দ্বিতীয় জনের ক্ষেত্রে যখন পিভি ইকুয়ালস ডাব্লু বাই এম আর টি আমি বসাতে যাব, ঠিক আছে, তখন আমি দেখবো আছে দ্বিতীয় জনের ক্ষেত্রে কি চাপ জানি? জানি না। দ্বিতীয় জনের ক্ষেত্রে আয়তন জানি? জানি না। আয়তন একই হয়, মানে দুজনেরই চাপ একই, আয়তন একই বলেই দিয়েছে প্রশ্নে, তাই তো? তার মানে দ্বিতীয় জনের ক্ষেত্রে পিভি রেখে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার দ্বিতীয় জনের ক্ষেত্রে ডাব্লু বলা আছে, তো ডাব্লু বসালাম। আর তো জানি, টি বলে দিল। কিন্তু দ্বিতীয় জনের এমটা আমি জানি না, এম না জেনে ওপরের গুলো জানি, তো তুমি ওপরের গুলো বসাও না, মান বসে দিলে। এবার তুমি দেখছো যে সমীকরণে তোমার এম পড়ে আছে আর বাম দিকে পিভি পড়ে আছে। এবার তুমি আগের সমীকরণে আগের ক্ষেত্রে সূত্র ফেলে তুমি পিভির মান পেয়ে গিয়েছিলে, তাহলে পিভির মানটা এখানে বসিয়ে দাও, কাটাকাটি করে এম এর মান বেরিয়ে আসবে, উত্তর অটোমেটিক্যালি মিলে যাবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, হ্যাঁ বুঝলাম। ধরতে পারলে কি? পিভির মান তাহলে বসিয়ে দেবো আগে। হ্যাঁ, ঠিক আছে। নিয়ম এটাই। দেখো, যখনই অঙ্ক পড়ে আগে আমাদের উচিত, মানে আমাদের যেটা করতে হয়, সূত্র বের করা। এবার সূত্র বের করার পর অঙ্কটা আইদার সরাসরি মান বসিয়ে দিয়ে হয়ে যাবে, আর নাহলে দুটো ঘটনা বলতে পারে। দুটো ঘটনা বললে দুটো ঘটনার ক্ষেত্রে সূত্র ফেলবো, বাকি অঙ্কের খেলা তুমি নিজেই বুঝে যাবে করতে লাগলে। কাটাকাটি করে অঙ্কের খেলা, জাস্ট এদিকের মান ওইদিকে বসাতে হবে, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, নিজে থেকে করবে। চলো, এগুলো আমি পরবর্তীতে বলতাম। মানে এই ধরনের অঙ্ক চলতরিতে অনেক দেখা যায়, দুটো ঘটনা বলে দেয়। দেবরাজ বলো। স্যার বলো বলো। স্যার স্যার অ্যাভোগাড্রো প্রকল্পটা স্যার একবার বলে দিন। ক্লাস করোনি? স্যার করেছি। তাহলে কি সমস্যা আছে বলো? অ্যাভোগাড্রো কি বলছে? অ্যাভোগাড্রো বলছে যে ধরো আমার কাছে দুটো গ্যাস আছে, একটা হাইড্রোজেন গ্যাস আছে আর একটা, কোন গ্যাস নেবো তুমি বলো? নাইট্রোজেন। নাইট্রোজেন নিলাম, ঠিক আছে। ধরো এই হাইড্রোজেনের মধ্যে ধরো এখানে 10টা অণু আছে, এর মধ্যেও 10টা অণু আছে, ঠিক আছে। তো অ্যাভোগাড্রো বললো যে এই 10টা অণু, গোল গোল অণু, ঠিক আছে, এই 10টা অণু যে পরিমাণ জায়গা নিয়ে থাকবে, মানে এর আয়তন যেটা হবে, নাইট্রোজেনের অণুও সেই জায়গায় নিয়ে থাকবে, মানে নাইট্রোজেনের অণুরও আয়তন ওটাই হবে। মানে অ্যাভোগাড্রো বললো যে যদি অণুর সংখ্যা সমান হয় তাহলে আয়তনও সমান হবে। প্রকৃতিতে যত গ্যাস আছে সব গ্যাসের ক্ষেত্রেই অণুর সংখ্যা যদি সমান হয় আয়তনও সমান হবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প, কেমন? অবশ্যই উষ্ণতা আর চাপ স্থির থাকতে হবে, মানে স্থির উষ্ণতা ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে আমি যদি বলি যে 2 লিটার হাইড্রোজেন আর 2 লিটার নাইট্রোজেন, এদের মধ্যে দুজনের মধ্যে কি সমান অণু আছে? তুমি বলবে হ্যাঁ, অ্যাভোগাড্রো এটাই বলেছে যে আয়তন সমান হলে অণুর সংখ্যাও সমান, মানে এর মধ্যে যেই কটা অণু থাকবে, যদি এন সংখ্যক অণু থাকে এর মধ্যেও এন সংখ্যক অণুই থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প, কেমন? হ্যাঁ স্যার। আর কিছু? স্যার স্যার গ্যাসের আদর্শ আচরণ থেকে স্যার বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ স্যার ওইটা একটু বলে দিন। বলেছি, আমি তো ক্লাস করিয়েছি, ক্লাসে দেখে নাও। কি সমস্যা কি ওখানে বলো, ডাউটটা বলো, সমস্যাটা কি হচ্ছে ওখানে, তাহলে আমি ক্লিয়ার করব। কারণ পুরো ক্লাসকে বারবার বলতে লাগলে তো টাইম লাগবে না। বলো ওখানে কি বুঝতে কি পারোনি, বা তুমি কি বুঝেছো নাকি পড়োইনি, সেটা বলো। পড়েছো? স্যার এখানে শিকার যে স্যার একটা ত্রুটি আছে, স্যার অসীম আয়তন জনিত ত্রুটি, স্যার ওটা বুঝতে পারছি না। সসীম আয়তন জনিত ত্রুটি, তাই তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এখন বুঝবে না, এটা বোঝার জন্য একটু সময় লাগবে, তোমরা যাতে এখন বাচ্চা আছো তো। আর তুমি কি বুঝেছো সেটা বলো, তারপর আমি ভালো করে বোঝাচ্ছি। আমি বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারোনি? তাহলে আমি তোমাকে আপাতত সঠিকভাবে বোঝাচ্ছি না, কিন্তু পরীক্ষায় লেখার জন্য যেটা লিখতে হবে সেটা আমি বোঝাচ্ছি। আদর্শ গ্যাসের যে অণুগুলো হয়, ঠিক আছে, সে অণুগুলোর আয়তন নগণ্য ধরা হয়, মানে অণুগুলোর আয়তন কোনো আয়তনই নেই এমন ধরা হয়, ঠিক আছে। এবং এই অণুগুলো যে পরিমাণ জায়গা নিয়ে ঘোরাফেরা করে সেটাই গ্যাসের আয়তন ধরা হয়। হ্যাঁ, তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর কোনো আয়তন নেই এমনটা ধরা হয়। পাত্রের যেটা আয়তন সেটাই গ্যাসের আয়তন এমন ধরা হয়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে অণুগুলো হয় না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অণুগুলোর একটা সসীম আয়তন আছে, অণুগুলোর আয়তন শূন্য আমরা ধরতে পারি না। অণুগুলোর আয়তনকে যদি যোগ করি তার একটা নির্দিষ্ট আয়তন দাঁড়ায়। যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই মোট আয়তনটাকে আমরা শূন্য ধরে নিই, কিন্তু বাস্তবে ওই আয়তনটা শূন্য হয় না, যার জন্য কোনো গ্যাসের ক্ষেত্রেই ওই পিভি ইকুয়ালস এনআরটি বা বয়েলের সূত্র, গ্যাসের সূত্র, ওটা হুবহু মেলে না। এটা হচ্ছে সসীম আয়তনজনিত ত্রুটি। ত্রুটিটা তুমি এভাবে বলবে যে বাস্তব গ্যাসের অণুগুলোর একটা সসীম আয়তন আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা আদর্শ গ্যাসের স্বীকার্য অনুযায়ী, গতীয় তত্ত্বের স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই, বা গ্যাসের অণুগুলোর আয়তন একদমই নগণ্য ধরা হয়। কিন্তু বাস্তবে সেটা নগণ্য নয়, কিছু পরিমাণ আয়তন থাকে। কেমন? ঠিক হ্যাঁ আছে। স্যার ঠিক আছে, ওকে। এটা তুমি আপাতত জন্য পড়ো। হ্যাঁ স্যার। এবার এই জিনিসটা ধরার ফলে কি ভুল হচ্ছে এটা আমি পরবর্তীতে বোঝাবো। এটা এখন বোঝালে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারবে না, ওই জন্য আমি এটা বাদ রেখেছি। হ্যাঁ, পূজা বলো। হ্যালো স্যার, বলছিলাম যে আপনি যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্যটা দিয়েছেন, ওখানে কি বিষয় সমেত লিখতে হবে? আপনি বিষয় সমেত দেননি। না না, মানে স্যার দেখলাম আমাদের টিউশনে বলেছে যে বিষয় লিখলে একটু খাতাটা সাজানো ভালো হবে। হ্যাঁ তাহলে বিষয় লিখবে, নাম্বার তো একই পাবে, বিষয় লিখবে, তাহলে সাজানো ভালো হবে, দেখতে ভালো লাগবে। বা হ্যাঁ স্যার। দিতেই হবে এরকম কোনো ব্যাপার নাই, বা দিলে যে নাম্বার বেশি আসবে, না দিলে কম আসবে, এরকম কোনো ব্যাপার নয়। হুম হ্যাঁ স্যার, আরেকটা স্যার ডাউট ছিল। হুম স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তুমি বলো, তোমার কি মনে হচ্ছে? স্যার আমি বুঝতে পারছি না স্যার এই কোশ্চেনটা। আচ্ছা, এই যে কোশ্চেনটা অ্যান্সার তুমি এই জন্য করতে পারছো না কারণ আমি তোমাদের গ্যাসের আচরণ থেকে একটা ক্লাস এক্সট্রা নেব বলেছিলাম না যে একটা কনসেপ্টের উপর একটু গভীরে ডুব দেব, ওই ক্লাসে হ্যাঁ এগুলো আমরা ঢুকবো, ওই জন্য এটা আমি বাদ রেখেছি। আচ্ছা, এই আমি তবু বুঝিয়ে দিচ্ছি। এটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে গ্যাসের অণু আছে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, গ্যাসের চাপ কিভাবে, মানে গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি? এই যে অণুগুলো আছে এরা কি করে, পাত্রের দেয়ালের উপরে বল প্রয়োগ করে, তাই হ্যাঁ। না? চাপ সমান সমান কি, বল বাই ক্ষেত্রফল, তাই তো? বলটা ক্ষেত্রফল এফ বাই ক্ষেত্রফল এস। মানে কি, ওই পাত্রের ভেতরের দেয়ালের ক্ষেত্রফলটাই। আর হুম। বল মানে কি, ওই অণুগুলো মিলে কি পরিমাণ বল প্রয়োগ করছে, তাই হ্যাঁ না? স্যার। দুজনকে ভাগ করলে চাপের মান পেয়ে যাব। আচ্ছা, এবার আমার এরকম একটা বদ্ধ পাত্র আছে, এর মধ্যে আমি কি করেছি, বাইরে থেকে গ্যাস ঢুকিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, গ্যাস ঢুকিয়ে দিয়েছি মানে কি, বেশি পরিমাণ অণু আরো হয়ে গেছে, অণুর সংখ্যা বেড়ে গিয়েছে। গ্যাস ঢুকেছি অনুসংখ্যা মানে বেড়ে গ্যাসের গেছে। অণু ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার প্রথমে পাত্রের দেয়ালে 10 জন ধাক্কা মারছিল, এখন 20 জন ধাক্কা মারছে, তাহলে বেশি বল প্রয়োগ হবে। হ্যাঁ বেড়ে গেছে। তাহলে বল যদি বেশি প্রয়োগ হয় তো চাপ তো বেশি হবেই। হ্যাঁ, তাহলে চাপের পরিবর্তন হবে। হ্যাঁ, চাপ বেড়ে যাবে, বেশি অণু আছে তো বেশি অণু বেশি চাপ দেবে, বেশি বল প্রয়োগ করবে। কেমন? হ্যাঁ স্যার। এগুলো স্যার আমরা আরেক বুঝবো। ছিল হ্যাঁ স্যার। বলো, এগুলো আমি বলিনি কিছুই। হ্যাঁ বলো, এগুলো কনসেপ্ট কোন আমরা বুঝবো সূত্রগুলোকে পরবর্তীতে ভালো করে। হ্যাঁ বলো। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক নয়? স্যার অপশন আছে পি বনাম টি, বি ভি বনাম টি, ভি বনাম 1/p, ভি বনাম পি। ভি বনাম পি। ভি বনাম পি স্যার এর লেখচিত্র কি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরকম হ্যাঁ, লেখচিত্র হয়। এটা সরল রেখা না তো, সরি, এরকম লেখচিত্র। সমপরাগ। হ্যাঁ, তাহলে এটাই হবে। তাহলে একটু মাথা খাটাও, কোনটা সরল রেখা নয় এটাও বলে দিতে হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, চলো। থ্যাংক ইউ স্যার। হুম। অরুণ, হ্যাঁ অরুণ বলো। অরুণ হ্যালো বলো। হ্যাঁ বলো। স্যার, বলছিলাম আমার একটা কোয়েশ্চেন ছিল।
ঠিক আছে, তুমি অরুণ নাম দিয়েছো কেন? তোমার বাবার নাম? না স্যার, ওটা আমার ভাইয়ের নাম। এক মোবাইলে দুজন ক্লাস করছো? না স্যার, মানে বলছিলাম যে লেখা আছে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো ওখানে একটা লাইন বুঝতে পারছি না। বলো। লেখা আছে V1 = V0 × 1 + T1/273, এবং পরের লাইনে লেখা আছে V0 × 273 + T1/273। তো উপরে 273 + T1টা কিভাবে এলো? আরেকবার বলো। V1 = V0 × 1 + T/273। হ্যাঁ, তারপরে কি? T1, তারপর V0 × 273 + T1/273। আচ্ছা, V0 তো V0 ছিল। এবার হুম। 1 + T/273 লসাগু করো। ও একের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে নিচে 273। তাহলে একে হ্যাঁ এক স্যার, এক বুঝতে যদি, পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। ঠিক আছে, এগুলো বাচ্চা কোশ্চেন তো, ঠিক আছে, চলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি আমি একটা তুমি কল করেছিলে আমাকে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। ঠিক আছে, এরকম হোয়াটসঅ্যাপে কল করো না অল টাইম। বলো। হ্যাঁ, আমি বলছি একটা অঙ্ক বলবো। অঙ্ক? তুমি গ্রুপে পাঠিও, তবু বলো দেখি। আমি করে দেবো না, আমি বলে দেবো কি করে করবে, কারণ টাইম নেই অঙ্ক করার। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। আয়তন অর্ধেক, উষ্ণতা নির্দিষ্ট, কোন সূত্র হবে বলো? বয়লের সূত্র। আচ্ছা, বয়লের সূত্র কি বলে? P1 V1 = P2 V2। এমনি কথায় বোঝাও, কি বলে বয়লের সূত্র? বয়লের সূত্র নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, আহ, না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। মানে আয়তন আর চাপের মধ্যে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে একজন যদি বাড়ে আরেকজন কমবে। হ্যাঁ। একজনকে যদি ডবল করে দিই আরেকজন অর্ধেক হয়ে যাবে, হুম। তাই তো? হুম। হ্যাঁ, তো কি বলেছে? চাপ ডবল করেছে, হ্যাঁ। তাহলে আয়তন কি না, হবে? চাপ নির্দিষ্ট চাপ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে আয়তন অর্ধেক করে দিল, তাহলে চাপ কি হবে? ডবল হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আয়তনকে 2 দিয়ে ভাগ করছো মানে চাপের সঙ্গে 2 গুণ করতে হবে। এটা আচ্ছা, মনে হ্যাঁ। মনে শর্টকাটে করার এমসিকিউ এর ক্ষেত্রে, কিন্তু তুমি যখন অঙ্ক করতে যাবে তখন তুমি এই সূত্রই ফেলবে, P1 V1 = P2 V2, তাই তো? হুম। 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 প্রশ্নে কি বলেছে? চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করে দেওয়া হলো। তাহলে প্রথমে আয়তন, প্রথমে চাপ কত কিছুই বলেনি, না। কোনো কিছুই বলা নেই, খালি বলেছে চাপ, খালি বলেছে আয়তন অর্ধেক হয়ে গেছে, তাই না? হ্যাঁ। মানে প্রথমে V1 যদি V হয়, V2 কত? V/2, এটা বলেছে। হুম। তো হুম। তুমি হুম। ধরে নাও হুম। প্রথমে চাপ ছিল তোমার P, ধরে নাও। হ্যাঁ। আর হ্যাঁ। পরে তুমি কি করেছো? চাপ বাড়িয়েছো, কত বাড়িয়েছো কিছু বলেনি, তাহলে P2 রেখে দাও, এটা বের করতে হবে। P2। হ্যাঁ, তা ভিভি কেটে যাবে। ভিভি কেটে যাবে, ভিভি কেটে যাবে, তাহলে P2 = কত বেরোচ্ছে? যে 2P2। 2P। তার মানে কতটা হুম। চাপ বাড়িয়েছো? প্রথমে চাপ ছিল P, যে পরে চাপ 2P হয়ে হ্যাঁ, গিয়েছে, মানে চাপ ডবল হয়ে গিয়েছে। double হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। এই অঙ্ক আমি করিয়েছি তো। না, এটা অন্য ধরনের অঙ্ক। এই একই ধরনের চাপ বৃদ্ধির পরিমাণ। তাহলে প্রথমে চাপ ছিল P, পরে হয়ে গেছে 2P, তাহলে বাড়লো কত? 2P - P। তাহলে বৃদ্ধির পরিমাণ ও, কত? P। তার মানে পি। প্রথমে যে পরিমাণ চাপ ছিল সেই পরিমাণই চাপ বেড়ে গিয়েছে। আমি করিয়েছি এই ধরনের অঙ্ক একটা। হ্যাঁ, শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি ভারী? কোনটা ভারী? ক্লাস করেছিলে? শুষ্ক, শুষ্ক। কিন্তু ক্লাস কেন করে, এটা বুঝতে পারছি। কেন? হ্যাঁ, বুঝেছিলাম তো। শুষ্ক তো কেন বুঝতে পারছি। শুষ্ক বাতাসে কে কে থাকে? শুষ্ক বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, অনেক, জল। সব গ্যাসই থাকে, অনেক গ্যাসই থাকে। আমার এখানে এই হ্যাঁ। গ্যাসের মধ্যে অনেক গ্যাসই আছে, আমি তুললে কিন্তু বেশি ম্যাক্সিমাম কে কে থাকে? নাইট্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ। হ্যাঁ। শুষ্ক বাতাস মানে কি? জলীয় বাষ্প নেই। না। তো ধরো তোমার কাছে কিছু পরিমাণ বাতাস আছে, শুষ্ক বাতাস, ধরো 2 হুম। লিটার আছে, বোঝানোর জন্য বলছি।
হুম। আর তোমার কাছে দুই- আরেকটা আছে কি আর্দ্র বাতাস, তাই তো 2 লিটার আছে এটাও, হ্যাঁ কেমন? হ্যাঁ তাহলে দুজনের আয়তন সমান, কিন্তু আর্দ্র বাতাসের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে কি আছে? জলও আছে। হ্যাঁ। জল আছে। হুম। আচ্ছা, দুজনের আয়তন সমান মানে কি অণুর সংখ্যাও সমান? হ্যাঁ আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে একজনের জল নেই, তো একজনের মধ্যে জল নেই মানে কি পুরোটাই নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে ভরে আছে বেশিরভাগ। হ্যাঁ 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 আর একজনের মধ্যে জল ঢুকে গিয়েছে মানে কি নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ কম আছে। কম আছে। কম আছে। এবার তোমাকে দেখতে হবে যে নাইট্রোজেন, অক্সিজেন আর জলের মধ্যে কার ভর কতটা, কেমন? এদের আণবিক হ্যাঁ ভর বা মোলার ভর বের করো। যেমন যদি আমি মোলার ভর দিয়ে বলি, নাইট্রোজেনের মোলার ভর কত? 14 নাইট্রোজেনের গ্রাম। হ্যাঁ 14 গ্রাম। সরি, 28 গ্রাম। তাই 28 গ্রাম, হ্যাঁ হ্যাঁ। 28 গ্রাম। অক্সিজেনের অক্সিজেনের 32। 32। মোলার ভর বলে 32 গ্রাম, আণবিক ভর বলে গ্রামটা সরে যাবে। আচ্ছা, হুম। জলের? জলের H2O হাইড্রোজেন 18। জলের 18 গ্রাম। তো আমি দেখতে পাচ্ছি কি জল কে 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 হালকা বেশি? অক্সিজেন জল জল। জল হালকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 লিটার শুষ্ক বাতাস, 2 লিটার আর্দ্র বাতাস। আর্দ্র বাতাসে জল ঢুকে গেছে, তো জল তো হুম। হালকা, হালকা জিনিস ঢুকে গেছে মানে কি ভারী জিনিসকে সরিয়ে দিয়ে হালকা জিনিস ঢুকে গেছে, তো ওই বাতাস তো হালকা হয়ে যাবে। তো আর্দ্র বাতাস হালকা এই জন্য, কারণ তার মধ্যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পের আণবিক ভর কম। কিন্তু শুষ্ক আচ্ছা। বাতাসের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, নাইট্রোজেন আর হুম। অক্সিজেনই বেশি পরিমাণে থাকে। যেহেতু জলীয় বাষ্প হুম। থাকে না মানে হালকা জিনিসটা থাকে না, তাহলে ও ভারী হবে। ও তাহলে ওইটা হালকাটা তো কেন সরিয়ে দেবে? ও ও ও কেন আয়তনটা দখল করবে? আচ্ছা, কেবলই বললাম সমান, দুজনের আয়তন সমান, তাহলে অণুর সংখ্যাও সমান হবে। ওহো, ঠিক আছে। হ্যাঁ, বুঝে হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ ধরো এটা আমি বুঝে দিচ্ছি। ধরো এখানে 10 জন নাইট্রোজেন, 10 জন অক্সিজেন আছে, এখানেও হুম 10 জন নাইট্রোজেন, 10 জন অক্সিজেন আছে, ঠিক? হুম এবার আয়তন সমান মানে অণুর সংখ্যা সমান। এবার এর মধ্যে জলীয় বাষ্প কি করে ঢুকবে? জলীয় বাষ্প কি করবে? নাইট্রোজেন কিংবা অক্সিজেনকে বের করে দিয়ে জলীয় বাষ্প ঢুকবে। হুম এবার ধরো 4টে জল ঢুকে গেল, 4টে জল ঢুকলো, তো 4টে জল ঢুকলো মানে কি নাইট্রোজেন আর অক্সিজেন মিলে 4 জন বেরোতে হবে, তো ধরো নাইট্রোজেন বেরিয়ে গেল 2 জন, অক্সিজেন বেরিয়ে গেল 2 জন, তাহলে অক্সিজেন নাইট্রোজেন কমে গেল মানে ভারী অণু কমে গেল, হালকা অণু ঢুকে গেল, তো ঢুকে গেল। আলটিমেটলি আর্দ্র বাতাস হালকা হয়ে হালকা যাবে। হালকা এবার হয়ে বোঝা যাবে। গেল? মানে হুম যে ভারী ওকে সরিয়ে দিয়ে হালকা জন জায়গা দখল করছে। আমার বাতাসে আর্দ্রতা বেশি মানে কি বাতাসে জল বেশি আছে, তো জলটা কি করছে, ওর অন্য কেউ একজন ছিল, তাকে সরিয়ে দিয়ে জলটা ঢুকে গেছে ওই ফাঁকা জায়গাতে। হুম 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 হ্যাঁ রিম্পা, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা বলো তো উষ্ণতার সব থেকে কম মান কত? কি? উষ্ণতার সব থেকে কম মান কত? আবার আটকে উষ্ণতার সব থেকে কম মান কত? মাইনাস সর্বনিম্ন মাইনাস? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। সরি, হ্যাঁ, হ্যাঁ 273 ডিগ্রি। এর থেকে কি কম উষ্ণতা হতে পারে? না, কারণ এতে এর থেকে আয়তন তো শূন্য হয়ে, হ্যাঁ, আর এর মানে থেকে কম উষ্ণতাতে আয়তন ঋণাত্মক হয়ে যায় এর থেকে কম উষ্ণতায়, তাই তো? হ্যাঁ। কেলভিন স্কেলে বা পরম স্কেলে কি করা হয়, এই উষ্ণতার সব থেকে যেটা কম মান সেটাকেই শূন্য ধরা হয়, সেটাকেই 0 কেলভিন ধরা হয়। উষ্ণতা যেহেতু আচ্ছা এর থেকে কম হবেই না, তাহলে কেলভিন স্কেলেও 0 থেকে তো কমবেই না, এই জন্য কোনো ঋণাত্মক মানই নেই। সব থেকে কম মানটাকেই ধনাত্মক ধরে নেওয়া হলো, মানে মানে সব থেকে কম মানটাকে শূন্য বিন্দু ধরা হয়। তো যেহেতু উষ্ণতা এর থেকে কম হবেই না, তাহলে কেলভিন স্কেলের মাইনাসেও যাবে না, মানে ঋণাত্মক মান হবেই না। আচ্ছা। হ্যালো মুস্কান, শোনা যাচ্ছে? শোনা, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার একটু সমস্যা আছে? হ্যাঁ স্যার, একটু সমস্যা আছে এই সমীকরণটা নিয়ে। এটা কি তুমি ক্লাস করেছিলে যখন আমি এটা বুঝিয়েছিলাম? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ, এই সূত্রটা আমরা কোন কোন সূত্র মিলিয়ে বানাই, মানে এই সমীকরণটা কোন কোন সূত্রের সমন্বয়? অ্যাভোগাড্রো, কার কার বলো? চার্লসের সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, এদের তিনজনের সমন্বয়, তাই হ্যাঁ তো? হ্যাঁ, তো হ্যাঁ বয়েলের সূত্র কি? গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক ভি সমানুপাতিক 1/p। হ্যাঁ
চার্লসের সূত্র কি, যে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। তো চার্লসের সূত্র আমি লিখে নিলাম। অ্যাভোগাড্রোর সূত্র কি, গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। তো তিনজনের সূত্র প্রথমে তুমি লিখে নিলে প্রথমে, তারপর লিখবে যে ওপরের এই তিনটে সমীকরণ সমন্বয় করে পাই, মানে এই তিনটে সমীকরণকে আমরা জয়েন্ট করে দেব, যুক্ত করে দেব। তো যুক্ত করার জন্য আমরা কি করব, বাঁদিকে সবারই ভি আছে, তো আমি লিখবো সমন্বয় করে পাই কমা দিয়ে ভি লিখে দিলাম, তারপর সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে কি করবো, ডান দিকে যারা আছে তাদেরকে গুণ করে দেবো। ডান দিকে সবাই আলাদা আলাদা আছে, ওদেরকে গুণ করবো। ডান দিকে কি আছে, 1/p, তো তুমি প্রথমে লিখে নাও 1/p গুণ টি আছে, তো টি লিখে নাও গুণ এন আছে, এন লিখে নাও। এই অবধি কোনো সমস্যা? না স্যার। তাহলে ভি সমানুপাতিক আমি কি লিখতে পারবো, ওপরে আমার এন টি নিচে পি। তাই তো? হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন ওঠালে আমরা একটা ধ্রুবক নিই। তাহলে ভি সমানুপাতিকের জায়গাতে যদি আমি সমান সমান চিহ্ন নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সমান সমান লিখে একটা ধ্রুবক কে নিতে হবে। কিন্তু আমরা এক্ষেত্রে কে না নিয়ে এই সূত্রের ক্ষেত্রে আমরা আর নিই। হ্যাঁ, তো আমি সমান সমান দিয়ে আর লিখে দিলাম, এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে সমান সমান আর দিলাম। তারপর যা ছিল ওটা উপর থেকে দেখে দেখে লিখে নিলাম, NT/P। বেশ, এবার পিটাকে তুমি ওই কোণাতে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে PV সমান সমান NRT, P সমান সমান RNT/NRT। হয়ে গেল, বুঝা গিয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কলটা কেটে দাও, কলটা কেটে দাও। আচ্ছা, আমি কেটে দিয়েছি, চলো।